কল্যাণী বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা বিভাগে যারা এমএ করছো তাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা খুব তাড়াতাড়ি। অনেকেই তারা রিকোয়েস্ট করেছিলে সাজেশনের জন্য। আজকের এই ভিডিওটাতে 205 থেকে শুরু করে তোমাদের যে কটি পেপার রয়েছে 205, 206, 207 এবং 208 এই 4টি পেপারেরই সাজেশন দেওয়া হচ্ছে। তোমাদের প্রথমেই রয়েছে মেঘনাদ বধ কাব্য। তো তোমাদের এবছর মেঘনাদ বধ কাব্য থেকে চতুর্থ স্বর্গের গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এক্ষেত্রে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেখানে মেঘনাদ বধ কাব্যের চতুর্থ স্বর্গ থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে এবং চতুর্থ স্বর্গটি মেঘনাদ বধ কাব্যের পক্ষে কতটা প্রাসঙ্গিক, চতুর্থ স্বর্গটা না থাকলে কি মেঘনাদ বধ কাব্যটা খুব অপ্রাসঙ্গিক হয়ে পড়তো, এ ধরনের প্রশ্নও আসতে পারে। আর এছাড়া সীতা ও সরমা প্রসঙ্গ উত্থাপন করে সীতা চরিত্রটার বিশ্লেষণ করা। এখানে সুবর্ণ দেউটিতলে যে লাইনটা রয়েছে সেই লাইন তুলেও কিন্তু সীতা এবং সরমা প্রসঙ্গটা পরীক্ষায় আসতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে যে মেঘনাদ বধ কাব্য এবং অন্যান্য যে কবিতার বিভাগগুলো আমাদের আছে সেখানে লাইন তুলে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেশি। সুতরাং মূল টেক্সট খুব ভালো করে পড়ে যেতে হবে। তো মেঘনাদ বধ কাব্য থেকে আমার মনে হয়েছে এই দুটি প্রশ্ন তোমাদের দেখে যাওয়া উচিত। এছাড়াও তোমরা যেগুলো নিজেরা প্রস্তুত করেছো সেগুলো অবশ্যই দেখে যাবে। এরপরে আসছি বৃত্ত সংহার কাব্য। এখানে বৃত্ত সংহার কাব্যটাও তোমরা যদি ভালো করে ফলো করো একটা জিনিস দেখতে পাবে যে এখানে যে স্বর্গগুলো রয়েছে যদি তোমরা প্রত্যেকটা স্বর্গের বিন্যাস এবং বিষয়বস্তুটা খুব ভালো করে পড়ো তাহলে এখান থেকে, যেহেতু এটা তোমাদের কাছে অনেকেরই কাছেই শুনেছি এটা কঠিন লাগে, এই স্বর্গবিন্যাসটা ভালো করে পড়ে গেলেই সমস্ত প্রশ্নের উত্তর করা যায়। এবং স্বর্গবিন্যাস অবশ্যই পড়তে হবে, কারণ এটা না পড়লে বৃত্ত সংহার কাব্যের কিছু বোঝা যাবে না। আর একটা রয়েছে বৃত্ত সংহার কাব্যে জাতি বিচার। এক্ষেত্রে এটা মহাকাব্যিক কিনা, সেটাও ধরনের মহাকাব্যধর্মী রচনা কিনা সেই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং চরিত্র থেকে তোমাদের এবছরে চরিত্র থেকে ইন্দ্র চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বিভাগ গ থেকে আসছি জীবনানন্দ দাশের যে কবিতাগুলো রয়েছে। এর কয়েকটা সেমিস্টার আগের যে পরীক্ষাগুলো মানে 2020 থেকে যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাগুলো হয়েছে সেখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে কবিতা তুলেই বেশিরভাগ প্রশ্ন এসেছে এবং অবশ্যই কবিতার লাইন তুলে। কিন্তু বিগত একটা দুটো সেমিস্টার যে প্রশ্নগুলো আসছে সেখানে ফ্ল্যাট প্রশ্ন আসছে, সেখানে কোনো উক্তি তুলে প্রশ্ন আসছে কিংবা জীবনানন্দ দাশের কাব্যে বা কবিতায় এই যে বলা হচ্ছে প্রথমটা রবীন্দ্রনাথের উক্তি, জীবনানন্দ দাশের কবিতা চিত্ররূপময়। এবার তোমার যে পাঠ্য কবিতাগুলো রয়েছে, যে কটি তোমাদের পাঠ্য রয়েছে তোমরা অবশ্যই জানো, সেইগুলো বিশ্লেষণ করে দেখাতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মন্তব্যটা কতটা সার্থক, এবং অবশ্যই সার্থক সেটাই লিখে আসতে হবে পরীক্ষায়। এবং আর একটা প্রশ্ন আছে জীবনানন্দ দাশের কবিতায় প্রতিফলিত মৃত্যু চেতনা। এখানে কবিতাগুলোর নাম উল্লেখ না করলেও যে কটা তোমাদের পাঠ্য আছে সেই কটারই ব্যাখ্যা করে কিন্তু তোমাকে এই মন্তব্যটার প্রতিফলন দেখাতে হবে কোশ্চেনের অ্যান্সারের মধ্যে। অন্য কোনো কবিতার প্রাসঙ্গিকতা টানলে কিন্তু হবে না। পরের প্রশ্ন রেখেছি দুটো, একটা হলো শিকার কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো এবং আর একটা রাত্রি। রাত্রি কবিতা থেকে তোমাদের লাইন তুলে প্রশ্ন বেশিরভাগ আসে। পরের আধুনিক যে কবিতাগুলো রয়েছে, আধুনিক কবিতা থেকে আমি রেখেছি সংবর্ত, যজাতি, হেতালের লাঠি, আত্মঘাত এবং অনন্ত কুয়োর জলে চাঁদ পড়ে আছে। এই কবিতাগুলো থেকে একদম নিশ্চিতভাবে বলছি এখান থেকে লাইন তুলেই প্রশ্ন আসবে। কবিতাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই কবিতাগুলোর থেকে একটা করে প্রশ্ন পড়ে গেলেই তোমাদের এনাফ। এই প্রশ্ন আমি এখানে কোনো প্রশ্ন দিইনি এই কারণে যে এখান থেকে প্রশ্ন ওইভাবে কমন পাওয়া যায় না, কারণ এগুলো লাইন তুলে প্রশ্ন আসে, আগের বারও এসেছিলো, তার আগের বারও এসেছে, এবং কোন লাইনটা তুলে প্রশ্ন আসবে সেটা তো কারোর পক্ষে জানা সম্ভব নয়। সুতরাং পুরো কবিতাটা যদি ভালো করে মুখস্থ থাকে এবং তার বিষয়বস্তুটা যদি তোমরা ভালো করে পড়ে যাও তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেটা তোমাদের পক্ষে লিখে আসে, এমন কিছু কঠিন বিষয় হবে না। তো 205 থেকে এ কটা পড়ে গেলেই যথেষ্ট। এরপরে 206-এরটা আমি বলছি। 206-এ আছে অহল্যার প্রতি, ঝড়ের খেয়া, উর্বশী। এক্ষেত্রেও বারবার করে বলছি রবীন্দ্রনাথের সূর্যাবর্ত থেকে এই প্রশ্নগুলো, তিনটে প্রশ্নই আমি রেখেছি। সূর্যাবর্ত থেকে এই কটা প্রশ্নের লাইন তুলেই প্রশ্ন আসবে।
এবং কবিতার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা চাওয়া হবে। সেখানে কবিতাগুলো মুখস্থ এবং তার সাথে এর ভাববস্তু বিষয়বস্তু খুব ভালো করে পড়ে যেতে হবে। পরে আসছি রূপক সাংকেতিক নাটক, অর্থাৎ এখানে রক্তকরবীর কথা বলা হচ্ছে। রক্তকরবী নাটকে রঞ্জন চরিত্রটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং রক্তকরবী নাটকের গান কতটা মানে প্রাধান্য পেয়েছে এই রক্তকরবী নাটকের ক্ষেত্রে, কিংবা গানটা কিভাবে এই নাটকটা রূপক সাংকেতিকতা প্রমাণ করেছে বা তার বাস্তবতার ব্যাখ্যা দিয়েছে, গানের ভূমিকা কতটা সেটা আসবে। এবং রূপক সাংকেতিক নাটক হিসেবে রক্তকরবী নাটকের সার্থকতা, এক্ষেত্রে রূপক এবং সাংকেতিকে আলাদা আলাদা করে বিশ্লেষণ করে দেখাতে হবে, এবং তারপরে একসাথে কম্প্যাক্ট করে রূপক সাংকেতিক ব্যাপারটাকে দেখিয়ে রক্তকরবী নাটকটা কিভাবে রূপক সাংকেতিক হয়ে উঠেছে সেটা তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে। পরে রবীন্দ্রনাথের ছোট গল্পের ক্ষেত্রে আমি 4টে প্রশ্ন দিয়েছি: ল্যাবরেটরি, মেঘ ও রৌদ্র, ছুটি এবং পোস্টমাস্টার। ল্যাবরেটরি গল্প, এবং এই গল্পগুলো থেকে আমি কোনো প্রশ্ন দিচ্ছি না, কারণ এই গল্পগুলো তোমাদের ভালো করে পড়তে হবে আগে। আশা করি পড়া হয়ে গেছে, এবং এখান থেকেও লাইন তুলে প্রশ্ন আসছে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি দেখো সেখানে লাইন তুলে প্রশ্ন রয়েছে। এবং এই কবিতার নামকরণের সার্থকতা, মানে এই গল্পের নামকরণের সার্থকতা আসে অনেক ক্ষেত্রে, এবং কিছু ক্ষেত্রে চরিত্র বিশ্লেষণ আসে। পোস্টমাস্টার গল্পে রতনের চরিত্র, কিংবা পোস্টমাস্টারের সাথে রতনের যে অসমবয়সী একটি সম্পর্ক, একটি যে মানসিক সম্পর্ক, এবং পোস্টমাস্টার গল্পের লাস্ট লাইন যেখানে বলা হচ্ছে এই পৃথিবীতে কে কার, এই তাত্ত্বিক ব্যাখ্যাটা রবীন্দ্রনাথ কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখিয়েছেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে রয়েছে গোড়া উপন্যাস। এখানে গোড়ার জন্ম বৃত্তান্তটা পড়তে হবে, এবং অবশ্যই গোড়া চরিত্র, এই দুটো একসাথে মার্চ করে পড়তে পারলে খুব ভালো হয়, যে গোড়ার চরিত্রের সাথে গোড়া জন্ম বৃত্তান্তের যে ইতিহাসটা, আর গোড়া উপন্যাসের প্রেক্ষাপট, আর গোড়া উপন্যাস কতটা মহাকাব্যিক উপন্যাস হতে পেরেছে তার ব্যাখ্যা করো। 206 থেকে একটা প্রশ্ন করলেই আমার মনে হয়েছে যথেষ্ট। এরপরে আসছি 207 রয়েছে গণদেবতা উপন্যাস। প্রথমে এখানে গণদেবতা উপন্যাস থেকে দেখো নামকরণের সার্থকতা তো পড়ে যাবেই, সেই সাথে এই যে গ্রাম সমাজের ভাঙন এবং নতুন গ্রাম গঠনের যে বিবরণ দেয়া হয়েছে, অর্থাৎ পুরাতনকে ভেঙে নতুনকে গ্রহণ করে নেওয়ার যে বার্তা উপন্যাসে দেয়া হয়েছে, সেখানে এই যে ব্যাখ্যাগুলো রয়েছে এবং যে আনুষাঙ্গিক জিনিসগুলো রয়েছে সেগুলো দেখাতে হবে। আর এখানে দুটো নারী চরিত্রের কথা বলা হয়েছে, দুটো নারী চরিত্র তোমরা ভালোভাবে সুন্দর করে ফুটিয়ে আসতে হবে। পরে রয়েছে পুতুল নাচের ইতিকথা। এখানে পুতুল নাচের ইতিকথায় যে সুখী একটা দাম্পত্য জীবন, সেটা কোথাও না কোথাও মিসিং, এই অনুপস্থিতিটা দেখাতে হবে। এবং শশী চরিত্র, কুমুদমতি উপকাহিনী, এবং এই উপন্যাসে আধুনিকতার সূচনা কিভাবে হয়েছে, এই কটা প্রশ্ন এখান থেকে দেখে। এবং এখান থেকেও একটা কথা বলবো, এখান থেকেও কিন্তু এখন লাইন তুলে প্রশ্ন দিয়ে দিচ্ছে যে উপন্যাসের ভিতর থেকে। সুতরাং যে টেক্সট বই যেটা তোমাদের, সেটা কিন্তু খুব ভালো করে দেখে যেতে হবে। আর এখন বই না পেলেও এখন ইন্টারনেটে সমস্ত গল্প উপন্যাস পাওয়া যায়, সুতরাং না পড়ে যাবার কিছু নেই। পরে রয়েছে আরণ্যক উপন্যাসের গোত্র বিচার, নামকরণের তাৎপর্য, এবং ভানুমতি ও দব্রপান্না চরিত্র। এই আরণ্যক উপন্যাস পড়তে গিয়ে একটা কথা বারবার খেয়াল রাখতে হবে, এখানে প্রকৃতি এবং মানুষের যে আত্মিক সম্পর্ক দেখানো হয়েছে, যেটা আমরা পথের পাঁচালী থেকে দেখে আসছি, সেখানেও প্রকৃতিকে পেয়েছি, আরণ্যক উপন্যাসেও আমরা প্রকৃতিকে পেয়েছি, এবং সেই সাথে মানুষের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনটা এখানে গোত্র বিচার হিসেবেও আসতে পারে, এবং প্রকৃতির সাথে যে সম্পর্ক সেটা হিসাবেও আসতে পারে। আর ভানুমতি ও দব্রুপান্না চরিত্র। পরে আসছে ঢোড়াই চরিত মানুষ। ঢোড়াই চরিত মানুষেরও আমি দুটো প্রশ্ন রেখেছি এখানে, একটি হলো শ্রেণী বিচার এবং একটি হলো ঢোড়াই চরিত্র। 208 রেখেছি জনা নাটকের ট্র্যাজেডি আর ক্রোর অঙ্কের গুরুত্ব। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জনা নাটকে যে ক্রোর অঙ্কটা রয়েছে সেটা হঠাৎ করে কেন দিলেন নাট্যকার, সেটার গুরুত্বটা তোমাকে দেখাতে হবে এবং প্রয়োজনীয়তা অবশ্যই। সাথে নীলধ্বজ চরিত্র। পরের প্রশ্ন নূরজাহান নাটক। এখানে নূরজাহান নাটকের যে মুখ্য চরিত্র, অর্থাৎ চরিত্র কেন্দ্রিক নাটক এটা,
নূরজাহানের নামেই এই নাটকের নামকরণ করেছেন। তো সেই নামকরণ করার, নূরজাহানের নাটকের নামে নামকরণ করার কি তাৎপর্য রয়েছে। আর পরেরটা রয়েছে ট্র্যাজেডি হিসেবে নূরজাহান এবং ঐতিহাসিক নাটক হিসেবে। এই দুটো প্রশ্ন অনেক সময় একসাথে মিশে গিয়ে আসে, যে ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে নূরজাহান নাটক, সেক্ষেত্রে ঐতিহাসিকতা কোথায় কোথায় রয়েছে সেটা দেখাতে হবে এবং ট্র্যাজেডি কোথায় রয়েছে সেটাও দেখাতে হবে, এবং দুটো একসাথে ঐতিহাসিক নাটক হিসেবে নূরজাহানের সার্থকতা তোমাকে লিখে আসতে হবে। পরে নবান্ন নাটকের ক্ষেত্রে রয়েছে দুর্গতি, প্রতিবাদ ও প্রতিরোধের নাটক হিসেবে নবান্ন। আগেরবার তোমাদের গণনাট্যটা চলে এসেছে, তবুও আমার মতে গণনাট্য দেখে যাওয়া উচিত, কারণ নবান্ন নাটকের মূল বিষয়বস্তুই কিন্তু গণনাট্যকে কেন্দ্র করে। সুতরাং গণনাট্য বিষয়টা জানা দরকার, এবং সেইখান থেকেই দুর্গতি, প্রতিবাদ এবং প্রতিরোধের নাটক আসছে। এখানে প্রথমে দুর্গতি এবং প্রতিবাদ বলা হচ্ছে, এবং শেষে প্রতিরোধ, যখন শেষে গিয়ে একবারে বলছে যে ওই ঈশান কোণে আবার মেঘ দেখা যাচ্ছে, এবং মেঘ দেখার শেষে যখন প্রধান শেষে বলছে যে এবার আমাদের সংঘবদ্ধ হতে হবে, এবং সংঘবদ্ধ হয়ে আবারও হয়তো এর থেকেও জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে, তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, এটা দিয়ে প্রতিরোধের নাটকের উপসংহার টানতে হবে। পরে রয়েছে সংলাপ এবং গান। নবান্ন নাটকে যে গানগুলো রয়েছে খুবই ইঙ্গিতবাহী গান, এবং ইঙ্গিতবাহী গানগুলো দিয়ে কিভাবে নবান্ন নাটকের মূল প্রেক্ষাপট এবং বিষয়বস্তুটা নাট্যকার অঙ্কন করেছেন সেটা দেখাতে হবে। পরের নাটক খুবই আধুনিক একটি নাটক, টিনের তলোয়ার। এই টিনের তলোয়ারটা রাজনৈতিক নাটক হিসেবে কতটা সার্থক হয়েছে, এর নামকরণ এবং বসুন্ধরা ও বেণীমাধব চরিত্র। এখানে এভাবেও আসে যে টিনের তলোয়ার নাটককে রূপকের পর্যায়ে ফেলা যায়। এই যে টিনের তলোয়ার, এটা কি ব্যঙ্গাত্মক কোনো নামকরণ করেছেন নাট্যকার, সেখানে অবশ্যই তোমার নিজের মতামত লিখে আসতে হবে। হতে পারে ঠিক, হতে পারে ভুল, কিন্তু নিজের মতামতটাকে প্রতিষ্ঠা করে আসতে হবে। এটা অনেক সময় প্রশ্নে আসে যে নিজের মতামত দাও তুমি। এই পর্যন্তই সাজেশন। পরীক্ষার সামনে পড়াশোনা করো ভালো করে। যাদের মনে হচ্ছে যে আরও কিছু সাজেশান কিংবা কিছু দরকার, তারা কমেন্টে অবশ্যই জানাতে পারো। তবে যে কটা দিলাম এগুলো পড়ে গেলে আমার মতে যথেষ্ট। পরীক্ষা ভালো হোক সবার। থ্যাংক ইউ সবাইকে।